দেখো তাহলে আমরা কি পড়ছিলাম না, আমরা প্রথমে কার্বোহাইড্রেটের স্ট্রাকচার পড়লাম, তারপরে কার্বোহাইড্রেটের রিঅ্যাকশন বা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস ইত্যাদিগুলো পড়লাম। তারপরে আগের ক্লাসে কার্বোহাইড্রেটের সিনথেসিস পড়েছি। তাহলে কার্বোহাইড্রেট সিনথেসিস হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট সিনথেসিস হলো ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হয়, সেই তৈরি হওয়া কার্বোহাইড্রেট কিভাবে স্টোর হয় ইত্যাদি ব্যাপারগুলো আমরা দেখলাম, আগের ক্লাসে পড়েছি। তার সাথে সাথে ফটোসিনথেসিসের কিছু যে ড্রব্যাক গুলো, কি বলে আমাদের ফটো রেসপিরেশন বা আলো সিডু সাইকেল, তার সাথে সাথে কিছু মডিফিকেশন যেমন ইভলিউশনারি অ্যাসপেক্টে কিছু মডিফিকেশন যেমন C4 প্ল্যান্টের ক্ষেত্রে, তার সাথে সাথে আমরা ক্রাইজোলিসের ক্ষেত্রে যে ক্ষেত্রে যে কি ব্যাপার ঘটে ক্যাম সেগুলো পড়েছি। তাহলে কার্বোহাইড্রেট সিনথেসিসের পরে সেটা কিভাবে স্টোর হয়, কিভাবে ট্রান্সপোর্ট হয়, সেগুলো আমরা পড়েছি। এখন সেই কার্বোহাইড্রেটকেই, তাহলে এটা স্টোর হয়েছে, এবারে সেই কার্বোহাইড্রেটকেই আমরা অ্যাজ এ ফুড আবার ইনটেক করছি। তাহলে এই যে কার্বোহাইড্রেট সিনথেসিস, এর মাধ্যমে কিনা এনার্জি এর মধ্যে স্টোর হয়েছে। তো এক মিনিট কেউ, তো কার্বোহাইড্রেট সিনথেসিস হয়েছে যখন, তখন এনার্জিটা কিনা কার্বোহাইড্রেট আকারে স্টোর। এখন সেই স্টোরড ফুডটাই যখন আমরা অ্যাজ এ ফুড এটাকে ইনটেক করছি, তো সেই ফুডটা কি হয় না, আমাদের বডিতে গিয়ে তার, আমাদের যে পরিপাকতন্ত্র সেখানে গিয়ে তার ডাইজেশন হয়, ডাইজেশন ঘটে। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের স্টোরড ফুড কি, সেগুলো কিভাবে ডাইজেশন হয় সেটা আমরা আজকে পড়বো। আবার ডাইজেশনের পরে, এই ফুড ডাইজেশন হওয়ার পরে সেই ডাইজেস্টেড ফুডটা কিভাবে অ্যাবজর্ব হয়, অর্থাৎ ডাইজেস্ট হলো, কোথায় হলো ডাইজেশন না, আমাদের ডাইজেশন প্রসেস হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। এখন ডাইজেশন হলে পরে কি হয় না, এই যে পলিস্যাকারাইড গুলো আমরা যেগুলো খাবারের আকারে খেয়েছি, পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইডটা ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হয় বা ছোট ছোট স্মল পার্টিকেলে পরিণত হয়, যেটাকে আমরা এদের ক্ষেত্রে যেটা মনোস্যাকারাইডে পরিণত হয়। এবং এই মনোস্যাকারাইড ফর্মটা কোষে কোষে যায়। তাহলে কোষে যাওয়ার জন্য এই মনোস্যাকারাইড ফর্মটার কি হওয়া দরকার না, ব্লাডে যাওয়া দরকার প্রথমে। তাহলে ডাইজেশনের পরে যে ফুড মেটেরিয়ালস গুলো হলো বা যে মনোস্যাকারাইড গুলো, সেইগুলো ব্লাডে যাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় কিনা অ্যাবজর্পশন। এরপরে ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে ও সেলে পৌঁছাবে, কোষের মধ্যে ঢুকবে। সেই কোষের মধ্যে গিয়ে ঢুকলে ওর যে, কোষের মধ্যে ঢুকবে কে, ফুড পার্টিকেল গুলো, সেই কোষের মধ্যে গিয়ে ফুড পার্টিকেল গুলো থেকে আবার এনার্জি রিলিজ করবে, আবার এনার্জি বেরিয়ে আসবে। এই যে প্রসেস, একে বলা হয় মেটাবলিজম। এই মেটাবলিজম পর্যন্ত পড়া হলে কার্বোহাইড্রেট সম্পর্কে সবকিছু পড়া হবে। তাহলে আমরা আজকে বলেছি আজকে কম পড়াবো, আজকে তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষা, সবাইকার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন এই দুটো প্রসেস পড়বো, যে কার্বোহাইড্রেট যদিও খাবারের কিভাবে ডাইজেশন হয় আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে, কোন কোন এনজাইম ডাইজেস্ট করে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। আর সেই ডাইজেস্টেড ফুডগুলো কিভাবে সেলের মধ্যে অ্যাবজর্ব, মানে প্রথমে ব্লাডে কিভাবে যায়, ব্লাড থেকে সেলে কিভাবে, অর্থাৎ অ্যাবজর্পশন কিভাবে হয়, সেই পর্যন্ত আমরা পড়বো। নেক্সট ক্লাসে আমরা পড়বো কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেখানে আমরা গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি ব্যাপারগুলো যেখানে আমরা পড়বো, যেটা আমরা মেনলি সেলুলার রেসপিরেশন হিসেবে জানি, কার্বোহাইড্রেট গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের পরের ক্লাসে পড়বো। তাহলে আজকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন, কিভাবে কার্বোহাইড্রেট খাবারের ডাইজেশন হয় এবং কিভাবে অ্যাবজর্পশন হয় সেগুলো পড়বো। তাহলে দেখো, আমরা অ্যাজ এ ফুড কার্বোহাইড্রেট যেটা ইনটেক করি, তাহলে আমরা ডাইজেশন অফ কার্বোহাইড্রেট প্রথমে পড়বো। তাহলে আমরা অ্যাজ এ ফুড যে সমস্ত কার্বোহাইড্রেট ইনটেক করি, তার মধ্যে মেনলি যেটা, সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ আমরা অ্যাজ এ ফুড খাই। তার সাথে মিল্ক খাই, মিল্কের মধ্যে কিছু কার্বোহাইড্রেট থাকে। আবার আমরা চিনি, গুড় ইত্যাদি খাই, অর্থাৎ যে আমাদের যে সুগার কেন থেকে যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলো খাই। সেখানে সুগারের মলিকিউল খাই ডাইরেক্ট বা সুগার ক্রিস্টালস। এবং তার সাথে সাথে আমরা কি না, বিভিন্ন ফাইবার খাই। ফাইবার বলতে কিনা যেটা সেলুলোজ। আমরা আগের ক্লাসে দেখেছি যে
যে কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে সিনথেসিস হচ্ছে গ্লুকোজের আকারে, সেই গ্লুকোজের আকারে যে কার্বোহাইড্রেট তৈরি হলো সেটা কিনা সেটা স্টার্চের আকারে স্টোর হয়, আবার সেটা সেলুলোজের আকারে বডি বিল্ডিং অর্থাৎ সেল ওয়াল ফরমেশনে হেল্প করে। তো আমরা যখন কোনো একটা ফুড খাবো তার মধ্যে সেল আছে, সেই সেলের প্ল্যান্টের কোনো প্রোডাক্ট, সেটা ভাত হোক, মুড়ি হোক, রুটি হোক, যাই হোক, তো তার মধ্যে কিনা তার মধ্যে যে প্ল্যান্ট সেল আছে, তো সেই প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়ালও আছে, অর্থাৎ তার মধ্যে সেই সেল ওয়ালের মধ্যে সেলুলোজও আছে, সেই সেলুলোজটাকেই আমরা এখানে ফাইবার বলি। ফাইবার মিনস হচ্ছে সেলুলোজ। তাহলে আমরা স্টার্চ, তার সাথে সাথে কিছু মিল্ক কার্বোহাইড্রেট, কিছু সুগার কেন থেকে পাওয়া কিছু কার্বোহাইড্রেট, এবং তার সাথে সাথে আমরা কি না সেলুলোজ, এই জিনিসগুলো আমরা অ্যাজ এ ফুড ইনটেক করি। তাহলে স্টার্চ হচ্ছে যেটা আমাদের মুড়ি রুটিতে যেটা পাই সেটা স্টার্চ, মিল্ক থেকে যেটা সেটা মিল্ক কার্বোহাইড্রেট, সুগার কেন থেকে যেটা আছে সেটাকে বলাই, সেটার একটা নাম আছে আইএসপি, ইন্ডিজিনাস সুগার কেন পলিস্যাকারাইড। আইএসপি, এটা আমি এখানে লিখে দিচ্ছি, আইএসপি, বা এটা বলা হয় ইন্ডিজিনাস সুগার কেন পলিস্যাকারাইড। তাহলে এই সমস্ত কার্বোহাইড্রেট গুলো আমরা খাই। এখন আমরা প্রথমে যদি স্টার্চ সম্পর্কে দেখি, মেনলি আমরা যেটা খাই সেটা স্টার্চ। এই স্টার্চের মধ্যে আমরা জানি, আমরা পলিস্যাকারাইড পড়তে গিয়ে পড়েছি যে স্টার্চের মধ্যে দু রকমের পলিস্যাকারাইড থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। যে কোনো স্টার্চের মধ্যে 1:4 রেশিওতে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন থাকে। অ্যামাইলোজ 1 রেশিওতে থাকলে মানে 1 গুণ থাকলে অ্যামাইলোপেকটিন 4 গুণ থাকে। তাহলে স্টার্চ যেটা প্ল্যান্টরা অ্যাজ এ ফুড যেটাকে স্টোর করে এবং আমরা যেটাকে খাবার হিসেবে খাই, তার মধ্যে দু রকমের পলিস্যাকারাইড থাকে, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি না, অ্যামাইলোজ হচ্ছে একটা কম মানে লো মলিকুলার রেট, 100 কিলো ডালটন একটা লো মলিকুলার রেট, যেখানে অ্যামাইলোপেকটিন একটা হাই মলিকুলার রেট। অ্যামাইলোজের মধ্যে প্রায় 600 মতো গ্লুকোজ থাকে, সেখানে অ্যামাইলোপেকটিন 6000-এর বেশি বা 6000-এর মতো গ্লুকোজ থাকে। অ্যামাইলোজ যেটা সেটা লিনিয়ার হয়, আর অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চিং হয়। এগুলো আমরা পড়েছি পলিস্যাকারাইড পড়তে গিয়ে। তাহলে এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দু রকমের যে পলিস্যাকারাইড দিস মানে স্টার্চের মধ্যে পাওয়া যায়। তাহলে স্টার্চ হলো, এছাড়া আমরা মিল্ক, সুগার কেন এবং সেলুলোজ এইগুলো অ্যাজ এ ফুড আমরা ইনটেক করি। তাহলে এখন দেখবো যে স্টার্চ জাতীয় খাবার কিভাবে ডাইজেস্ট হয় বা পরপর পরপর কিভাবে ডাইজেশন হয়, কোথায় ডাইজেশন হয়। তাহলে স্টার্চের বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ডাইজেশনের জন্য আমাদের কি এনজাইম দরকার, না যে সমস্ত এনজাইম গুলো দরকার সেগুলোকে বলা হয় অ্যামাইলেজ। অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ এনজাইম পলিস্যাকারাইড গুলোর যে আলফা 1,4 লিঙ্কেজ সেগুলোকে ব্রেক করে বলে একে বলা হয় আলফা অ্যামাইলেজ। আলফা অ্যামাইলেজ। তাহলে এই আলফা অ্যামাইলেজ এনজাইম আমাদের প্রয়োজন কি জন্য, কি কারণে, না কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ডাইজেশনের কাজ জন্য। এখন এই আলফা অ্যামাইলেজের ডিফারেন্ট আমরা নাম আছে দেখবো। যখন এটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে সমস্ত আলফা অ্যামাইলেজ তৈরি হয় সেগুলো হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। ইন্টেস্টাইন থেকে সেগুলো ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, তার মধ্যে মল্টিজ আছে, সুক্রেজ আছে, ল্যাকটেজ আছে। তাহলে আমরা একটু এনজাইম গুলো সম্পর্কে এখানে দেখে নিই। এই আগের স্লাইডটাতে একটু এই জায়গাটাতে এনজাইম গুলো সম্পর্কে দেখে নেব। হ্যাঁ, আমি একটা নতুন স্লাইড নিয়েছি, সেখানে দেখি এনজাইম গুলো সম্পর্কে কোথায় কোন এনজাইম থাকে। তো আমরা যদি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট লক্ষ্য করি, তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্টের শুরু হয় এই মাউথ থেকে বা মুখগহ্বর, মাউথ থেকে মুখছিদ্র থেকে, মাউথ থেকে শুরু হয় এবং তারপরের অংশকে বলা হয় কিনা বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বর। এই বাক্কাল ক্যাভিটির মধ্যে 3টে গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই 3টে গ্ল্যান্ডের ডাক্ট এই বাক্কাল ক্যাভিটিতে এসে মিলিত হয়েছে। এই 3টে গ্ল্যান্ড এইগুলো হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড, এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে ক্ষরণ বা যে সিক্রেশন হয় তাকে বলা হয় স্যালাইভা, এবং এই স্যালাইভার মধ্যে যে অ্যামাইলেজ বা যে আলফা অ্যামাইলেজ থাকে তার নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এই স্যালিভারি অ্যামাইলেজ এনজাইমের প্রভাবেই তাহলে বাক্কাল ক্যাভিটিতে বা মুখগহ্বরে আমরা কি দেখলাম, না একটি এনজাইম আছে যার নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এই স্যালিভারি অ্যামাইলেজের সাহায্যেই
এটা কোথা থেকে ধরে? স্যালিভারি গ্ল্যান্ড, 3 রকমের স্যালিভারি গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা ক্ষরণ হয় বা লালা ক্ষরণ হয়, তার মধ্যে স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম থাকে। বাক্কাল ক্যাভিটি, স্যালিভারি গ্ল্যান্ড, সেখান থেকে তৈরি হয় স্যালিভারি অ্যামাইলেজ। তাহলে এটা একটা এনজাইম দেখলাম। এছাড়া এরপরে তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক, এরপর যদি দেখি বাক্কাল ক্যাভিটি, তারপরে গ্রাস নালী, এখান থেকে গ্রাস নালী শুরু হয়েছে ইসোফেগাস, এটা গিয়ে স্টোমাক তৈরি করেছে, স্টোমাকের পরে ইন্টেস্টাইন। তো এই বাকি অংশে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই স্টোমাক, বাক্কাল ক্যাভিটির পরে গ্রাস নালী বা ইসোফেগাস, তারপরে স্টোমাক, এই রিজিয়নে সেরকম ভাবে কোনো অ্যামাইলেজ এক্সচেঞ্জ তৈরি হয় না। তারপরে এসে ওর সাথে মিশে যে প্যানক্রিয়াস থেকে এসে আসা প্যানক্রিয়াটিক ডাক্ট মিশে যে লিভারের জুস এসে মিশছে, কিন্তু এইগুলোতে কোনো অ্যামাইলেজ উৎসেচক থাকে না, অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভাঙে এমন উৎসেচক থাকে না। এরপর আমরা ডাইরেক্টলি ইন্টেস্টাইনে পাবো। তাহলে বাক্কাল ক্যাভিটি, এরপর ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইনের মধ্যে আমরা যে সেলগুলো আছে বা যে সমস্ত এক্সোক্রাইন বা বহিঃক্ষরা সেল যারা ইন্টেস্টাইনের মধ্যে এনজাইম সিক্রেট করে, তাহলে ইন্টেস্টাইনের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো বলা হয় কি? সেগুলো, সেই সেলগুলোর নাম হচ্ছে এন্টেরোসাইট সেল। এন্টেরোসাইট সেল। এই এন্টেরোসাইট সেল থেকে বা ইন্টেস্টাইনের মধ্যে যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের মধ্যে যে সেল আছে সেগুলো এন্টেরোসাইট সেল, এবং এই এন্টেরোসাইট সেল থেকে যে সমস্ত উৎসেচক ক্ষরণ হয়, তার মধ্যে যেগুলো কার্বোহাইড্রেটকে ভাঙে, অর্থাৎ যেগুলো অ্যামাইলেজ আছে, সেই অ্যামাইলেজের মধ্যে আমরা কি কি পাই না? মেনলি আমরা এখানে মল্টেজ বলে একটা উৎসেচক পাই, মল্টেজ। এছাড়া সুক্রেজ পাই, সুক্রেজ, এবং ল্যাকটেজ। এই তিনটে এনজাইম থাকে, মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ। আর একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে যার নাম আইসোমল্টেজ বা আলফা ডেক্সট্রিনেজ। তাহলে এই সমস্ত অ্যামাইলেজ উৎসেচক, অ্যামাইলেজ উৎসেচক মানে কি না? যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে ভাঙে তাদেরকে বলা হয় কি না? অ্যামাইলেজ উৎসেচক। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে যে সমস্ত এনজাইম ব্রেক করে বা ডাইজেস্ট করে তাদেরকে বলা হয় কি? অ্যামাইলেজ। আমরা দেখলাম স্যালিভারি গ্ল্যান্ডে যে অ্যামাইলেজ থাকে সেটা স্যালিভারি অ্যামাইলেজ। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে যে সমস্ত এনজাইমগুলো তৈরি হয় তার মধ্যে সেগুলো ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। তার মধ্যে আছে কিনা মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এবং আইসোমল্টেজ বা আলফা ডেক্সট্রিনেজ। এইগুলো সব কি না? ডাইজেস্টিং এনজাইমস, যারা কার্বোহাইড্রেটের ডাইজেশন করে। এরপর আমরা দেখবো এই এনজাইমগুলোর সাহায্যে কিভাবে কোথায় কার্বোহাইড্রেটের ডাইজেশন। তাহলে আমরা সবাই জানি খাবার আমরা মাউথ দিয়ে ইনটেক করি। প্রথমে একটা খাবার নিলাম, সেই খাবারটাকে একটা সাপোজ বয়েলড কার্বোহাইড্রেট বা বয়েলড একটা স্টার্চ নিলাম, সেই বয়েলড স্টার্চটাকে আমরা প্রথমে মুখগহ্বরে ভালো করে ম্যাস্টিকেশন করে, অর্থাৎ চিবাই, চর্বণ করি, এবং তারপরে ডিগ্লুটেশন করে, অর্থাৎ গলদকরণ করে গিলে নিই। তাহলে ম্যাস্টিকেশন করলে মুখগহ্বরের মধ্যে দাঁতের সাহায্যে চিবানো হয়, ম্যাস্টিকেশন হয়, খাবারটা ব্রেক হয়ে যায়, বড় বড় কণাগুলো ছোট ছোট কণায় পরিণত হয়। আবার সেটা গলদকরণ করলে কোথায় চলে যায়? ইসোফেগাসে। এবং এই ইসোফেগাসে তারপরে ক্রমসংকোচন বা পেরিস্টলসিস মুভমেন্টের সাহায্যে খাবারটা কোথায় চলে যায় না? স্টোমাক। মুখগহ্বরের মধ্যে যে খাবারের মন্ডটা যখন তৈরি হয় সেই সময় উৎস থেকে স্যালিভারি অ্যামাইলেজ এই উৎসেচকটা মিশে, লালারস মিশে, স্যালাইভা মিশে, এবং তার সাথে থাকা স্যালিভারি অ্যামাইলেজ উৎসেচকটাও মিশে বা এনজাইমটাও মিশে। এখন এই ম্যাস্টিকেটেড ফুড প্লাস স্যালিভারি অ্যামাইলেজ দিয়ে যে একটা খাদ্যমন্ড তৈরি হয় তাকে বলা হয় কিনা? বোলাস। কি বলা হয় না? বোলাস। এই বোলাসটা মাক্কাল ক্যাভিটিতে তৈরি হয় বোলাস। এরপরে এটা কোথায় চলে যায়? ইসোফেগাসে, স্টোমাকে চলে যায়। স্টোমাকে, স্টোমাকে গেলে এই খাবারটার নাম হয়ে যায় কি না? বোলাসটা হয়ে যায় কাইম। এটাই যখন ইন্টেস্টাইনে যায় তখন সেটা হয়ে যায় কাইম। তাহলে আমরা কিছুটা ভাত খেলাম সাপোজ, সেই ভাতটা কি না যে বয়েলড কার্বোহাইড্রেট বা বয়েলড স্টার্চ হিসেবে আমরা ভাত খেলাম। সেই ভাতটা প্রথমে চিবালাম, ভালো করে ম্যাস্টিকেশন হলো, তারপর তাকে আমরা গিললাম, অর্থাৎ ডিগ্লুটেশন হলো, দিয়ে সেটা আস্তে আস্তে কোথায় চলে গেল না? স্টোমাকে, এবং সেখান থেকে ইন্টেস্টাইনে গেল। তাহলে যখন আমরা চিবাই বাক্কাল ক্যাভিটি যে থাকে তখন তার সাথে স্যালিভারি অ্যামাইলেজ মিশে, এবং এই স্যালিভারি অ্যামাইলেজ এই কার্বোহাইড্রেটের মেইন ডাইজেশনটা ঘটে। তাহলে ডাইজেশন প্রসেসটা কিনা কার্বোহাইড্রেটের যে বড় পার্টিকেল সেটাকে ভেঙে স্মল পার্টিকেলে পরিণত করা। কতটা স্মল পার্টিকেল না? যতটা পরিমাণ স্মল হলে ও কোষের মধ্যে ঢুকতে পারে। একটা বড় ভাতের কণা সাথে অনেক বড়, সাথে কোষের মধ্যে ঢুকতে পারবে না, তাহলে ওকে ভেঙে ছোট স্মল পার্টিকেলে পরিণত করা, যাতে ও একটা সেলের মধ্যে ঢুকতে পারে, এবং এই প্রসেসটা হচ্ছে ডাইজেশন।
তাহলে ডাইজেশন প্রসেসের উদ্দেশ্য কি না বড় পার্টিকেলগুলোকে ভেঙে ছোট ছোট পার্টিকেলে পরিণত করা, তাই সেটা ফিজিক্যালি ডাইজেশন হোক, দাঁতের সাহায্যে চিবিয়ে পেস্ট করে, অথবা তার সাথে এনজাইম মিশে তার কেমিক্যাল ডাইজেশন। তাহলে আমরা প্রথমে যে ম্যাস্টিকেশন, সেটা যে ফিজিক্যাল ডাইজেশন বা মেকানিক্যাল ডাইজেশন, যেটাতে আমরা কি করি না দাঁতের সাহায্যে প্রেস করে ওকে ভেঙে ফেলি এবং তারপর তার সাথে এনজাইম মিশিয়ে তাকে ব্রেকডাউন করে, সেটা কেমিক্যাল ডাইজেশন। এবং আলটিমেটলি স্মল পার্টিকেলে পরিণত করা, যেটা যেটা কিনা যেটা অ্যাবজর্পশন হবে, অর্থাৎ যেটা ব্লাডে যাবে এবং সেখান থেকে যেটা কোষের মধ্যে যাবে, সেই কোষের মধ্যে গিয়ে ওরে সেখান থেকে মেটাবলিজমের মাধ্যমে এনার্জি রিলিজ করে। তাহলে আমরা এবার একটু বয়েলড কার্বোহাইড্রেটের ডাইজেশনের স্টেপ গুলো দেখে নেব। একটা ধরো বয়েলড স্টার্চ, এই বয়েলড স্টার্চের যে ফুড আমরা নিয়েছি, তো বয়েলড স্টার্চ খাওয়ার পরে সেটা কোথায় না প্রথমে বাক্কাল ক্যাভিটিতে আমরা ওকে ভালো করে ম্যাস্টিকেট করলাম, ওর সাথে সেইখানে কি বাক্কাল ক্যাভিটির মধ্যে ওর সাথে স্যালিভারি অ্যামাইলেজ মিশছে। এই স্যালিভারি অ্যামাইলেজ বয়েলড স্টার্চকে ভেঙে প্রথমে আমরা এগুলো পড়েছি যে ডিরাইভড কার্বোহাইড্রেট পড়তে গিয়ে পড়েছি যে সেখানে ডেক্সট্রিন মলিকিউল ছিল, তাহলে কার্বোহাইড্রেট থেকে ভাঙছে ছোট ছোট কার্বোহাইড্রেট মলিকিউল, প্রথমে এরিথ্রোডেক্সট্রিন তৈরি করে, তাকে স্যালিভারি অ্যামাইলেজ আবার ভেঙে এক্সোডেক্সট্রিন পরিণত করে, এক্সোডেক্সট্রিনকে আবার স্যালিভারি অ্যামাইলেজ ব্রেক করে দিয়ে আইসোমল্টেজে পরিণত করে বা আইসোমল্টোজে পরিণত করে, আইসোমল্টোজ। এই আইসোমল্টোজকে আবার স্যালিভারি অ্যামাইলেজ ব্রেক করলে পরে মল্টোজে পরিণত করে। এই মল্টোজ আমরা জানি কি মল্টোজ একটা ডাইস্যাকারাইড। তাহলে এই যে স্টার ছিল এই ছিল পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডটা ভাঙতে 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 আলটিমেটলি কিসে পরিণত হলো না মল্টোজে, যেটা একটা ডাইস্যাকারাইড, অর্থাৎ যার মধ্যে দুটো স্যাকারাইড আছে। তাহলে আর একটা স্টেপ ভাঙলে হবে, দুটো মল্টোজ ভেঙে দুটো স্যাকারাইড বেরিয়ে যাবে। এই মল্টোজকে এবার এই পর্যন্ত পরিপাকটা হয় বাক্কাল ক্যাভিটির এনজাইম স্যালিভারি অ্যামাইলেজের সাহায্যেই। এরপরে ও চলে যাবে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে এসে ওর সাথে যুক্ত হলে ওই মল্টেজ আছে, মল্টেজকে আমরা দেখলাম একটু আগে ইন্টেস্টাইনে মল্টেজ থাকে, সেই মল্টেজ কি করলো না এই মল্টোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজ অর্থাৎ দু অণু গ্লুকোজ বার করলো। তাহলে মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মানে এর মধ্যে দুটো স্যাকারাইড আছে, দুটো গ্লুকোজ আছে, তাহলে মল্টোজ ওকে ভেঙে মল্টোজকে ভেঙে দু অণু গ্লুকোজ তৈরি করবে, ব্যাস ডাইজেশন কমপ্লিট হয়ে গেলো স্টার্চের। একইভাবে আমরা যদি মিল্ক কার্বোহাইড্রেট খাই, সেই মিল্ক কার্বোহাইড্রেট স্যালিভারি অ্যামাইলেজের প্রভাবে ভাঙতে ভাঙতে আলটিমেটলি যেটা ডাইস্যাকারাইড সেটা তৈরি করে, একই স্টেপ দিয়ে ভাঙে দিয়ে ডাইস্যাকারাইডের আকারে ল্যাকটোজ তৈরি করে। সেই ল্যাকটোজকে আবার ভাঙে কিনা ল্যাকটেজ এনজাইম আছে, আমরা দেখলাম একটু আগে ল্যাকটেজ আছে, ল্যাকটেজ কি করে না ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং এখনো গ্যালাক্টোজ, তাহলে ল্যাকটোজ কি দিয়ে তৈরি গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে, সেগুলো রিলিজ করলো কে না ল্যাকটেজ। একইভাবে আমরা ওই ইন্ডিজিনাস সুগার কেন কার্বোহাইড্রেট যদি খাই, পলিস্যাকারাইড ইন্ডিজিনাস সুগার কেন পলিস্যাকারাইড বা সুগার কেন থেকে যে পলিস্যাকারাইড বা সেটা যদি খাই, তাহলে তাকে আলটিমেটলি স্যালিভারি অ্যামাইলেজ ভেঙে কিসে পরিণত করে না ডাইস্যাকারাইড একটা পরিণত করে, যার নাম সুক্রোজ। এই সুক্রোজকে ভাঙার জন্য আছে সুক্রেজ, সুক্রেজ কি করে না সুক্রোজকে ভেঙে এখনো গ্লুকোজ আর এখনো ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে এই হলো কার্বোহাইড্রেটের ডাইজেশন প্রসেস। এইখানে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে নেবো, আরেকটা এনজাইমের রুল, যার নাম কিনা আইসোমল্টেজ বা আলফা ডেক্সট্রিনেজ। এই এনজাইমটার রুলটা আমরা একটু দেখে নেবো। বাকি এই তিনটা দেখলাম, বাকি চারটে এনজাইমের রুল দেখলাম, স্যালিভারি অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ। আইসোমল্টেজের রুলটা এবার দেখি। নর্মাল স্টার্চের মধ্যে আমরা দেখেছিলাম দু রকমের কার্বোহাইড্রেট থাকে বা দু রকমের পলিস্যাকারাইড থাকে, কি কি? এক হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। তাহলে দু রকমের থাকে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই দু রকমের পলিস্যাকারাইড থাকে স্টার্চের মধ্যে। দেখো অ্যামাইলোজ কি হলে লিনিয়ার, অর্থাৎ এর মধ্যে যে লিঙ্কেজ গুলো আছে, যে বন্ড গুলো আছে, সেগুলো কিনা আলফা 1,4 লিঙ্কেজ। এই যে লিঙ্কেজ গুলো এটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ, এই যে লিঙ্কেজ গুলো আছে এগুলো সব। কিন্তু অ্যামাইলোপেকটিন আমরা দেখছি ব্রাঞ্চড হয়, এবং যে ব্রাঞ্চিং রিজিয়নে যে লিঙ্কেজটা আছে সেটা হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। তাহলে নর্মাল গুলো হচ্ছে লিনিয়ার যে লিঙ্কেজ সেগুলো আলফা 1,4 লিঙ্কেজেস, আর ব্রাঞ্চিং রিজিয়নে যে লিঙ্কেজ গুলো আছে সেগুলো হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। এখন ওই যে মল্টেজ, সুক্রেজ বা আলফা অ্যামাইলেজ যেগুলো দেখলাম, স্যালিভারি অ্যামাইলেজ, এরা সবাই আলফা 1,4 বন্ডকে ভাঙতে পারে, আলফা 1,6 বন্ডকে ব্রেক করতে পারে না। এখন আলফা 1,6 বন্ডকে যেহেতু ব্রেক করতে পারে না, সেই কারণে কি না অ্যামাইলোপেকটিন ব্রেক করার জন্য একটা এক্সট্রা এনজাইমের প্রয়োজন হয়, যেটা ওই এন্টেরোসাইট সেল থেকে তৈরি হয়, যার নাম হচ্ছে কিনা আইসোমল্টেজ বা আলফা ডেক্সট্রিনেজ।
তাহলে যখন নর্মাল ডাইজেশন হয় তখন কি এই যে সাইড থেকে এক একটা আলফা লিঙ্কেজ ভাঙে এক একটা গ্লুকোজ রিলিজ করে, এক একটা গ্লুকোজ বেরিয়ে চলে আসে, এক একটা গ্লুকোজ মলিকুল এই লম্বা চেন থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসে। তা আস্তে আস্তে কি হবে না, এই লিঙ্কেজ গুলো রয়ে যাবে, ব্রাঞ্চিংটা জায়গাটা আলফা অ্যামাইলেজ ভাঙতে পারছে না। এই ব্রাঞ্চটা ভাঙার জন্য দরকার কি না আইসোমল্টেজ। তো নর্মাল ইন্টেস্টিনাল যে সেল বাঁ দিকে কোনাতে থাকে ইন্টেস্টিনাল সেল থেকে সুক্রেজ আইসোমল্টেজ বলে একটা প্রোটিন তৈরি হবে, একটা এনজাইম কমপ্লেক্স তৈরি হয় সুক্রেজ আইসোমল্টেজ, অর্থাৎ যার মধ্যে দুটো এনজাইম আছে সুক্রেজ এবং আইসোমল্টেজ আছে। একে প্যানক্রিয়াস থেকে আসা বিভিন্ন প্রোটিয়েজ উৎসেচক যাদেরকে বলা হয় প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ, ওরা কি করে না এই দুটো প্রোটিনকে আলাদা করে দেয়, সুক্রেজ এবং আইসোমল্টেজ এই দুটো এনজাইমকে পৃথক করে দিল। আইসোমল্টেজ আর একটা নাম আলফা ডেক্সট্রিনেজ। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিসই দেখলাম যে ইন্টেস্টিনাল সেল থেকে আইসোমল্টেজ তৈরি হলো। এই আইসোমল্টেজ কি করে না এই আলফা 1,6 বন্ডটাকে ব্রেক করে, হাইড্রোলাইসিস করে বা ব্রেক করে। তাহলে যেখানে অ্যামাইলোপেকটিনের এই ব্রাঞ্চ রিজিয়ন যেখানে আছে, যেখানে আলফা 1,6 লিঙ্কেজ গুলো আছে, সেই আলফা 1,6 লিঙ্কেজ গুলোকে ব্রেক করার জন্য কার কোন এনজাইমের দরকার না আইসোমল্টেজ। আইসোমল্টেজ কি করে না, বা এর আরেকটা নাম হচ্ছে গ্লুকোঅ্যামাইলেজ বা আইসোমল্টেজ, ও কি করে এই যে ঠিক এই ব্রাঞ্চটাকে ব্রেক করবে, এই ব্রাঞ্চটাকে ব্রেক করে এখান থেকে গ্লুকোজ রিলিজ করে। তাহলে এই যে চারটে ছিল এখানে এই বন্ড এই এটা ব্রেক করে একটা গ্লুকোজকে বার করে দিল, তাহলে পড়ে থাকলো কি একটা ট্রাইস্যাকারাইড থাকলো। এরপরে একে আবার ভাঙলে পরে এখান থেকে গ্লুকোজ বেরিয়ে ডাইস্যাকারাইড করতে হবে, সেখান থেকে আবার গ্লুকোজ বেরিয়ে আসবে। তাহলে আমরা এইখান থেকে এই লাইনটি কথাটি মনে রাখবো যে অ্যামাইলোপেকটিন যে পলিস্যাকারাইড তার মধ্যে যে আলফা 1,6 লিঙ্কেজ গুলো আছে যেগুলো ব্রাঞ্চিং রিজনে থাকে, সেই আলফা 1,6 লিঙ্কেজ গুলোকে ব্রেক করার জন্য যে এনজাইমটা প্রয়োজন তার নাম আইসোমল্টেজ, যেটা ইন্টেস্টিনাল সেল থেকে তৈরি হয়। ব্যাস, তাহলেই এই নলে এইটা এবং তার সাথে এই গোটা ছকটা দেখলেই আমাদের কি ওভারঅল কার্বোহাইড্রেটের ডাইজেশন সম্পর্কে পড়া হবে। তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশনের ফলে আলটিমেটলি আমরা কি কি পেলাম না, কার্বোহাইড্রেট ডাইজেশনের ফলে আমরা আলটিমেটলি তিনটে জিনিস পেয়েছি, কি কি না গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। এই তিনটে কোথায় হলো, ডাইজেশন প্রসেস কোথায় হলো, ইন্টেস্টাইনের মধ্যে, পরিপাক নালীর মধ্যে। তাহলে পরিপাক নালীর মধ্যে আমরা ডাইজেশনের পরে দেখব গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এই তিনটে মনোস্যাকারাইড আছে। তাহলে পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড তৈরি হলো, কি কি মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। কার্বোহাইড্রেটের ডাইজেশন প্রসেস এখানে শেষ হলো। এরপরে কি পড়তে হবে না, এরা হলো কোথায়, এরা তো হলো এই যে এটা ইন্টেস্টাইন আছে, তাহলে ইন্টেস্টাইনের এই যে ভিতরে যে ফাঁকা অংশ যেটা বলে লুমেন, এই লুমেনের মধ্যে এরা পরিপাক হয়ে তৈরি হলো এখানে এসে। আর এরা যাবে কোথায় না ব্লাডে, তাহলে ব্লাড ভেসেল কোথায় আছে, এইখানে ব্লাড ভেসেল, ইন্টেস্টাইনের গায়ে গায়ে এখানে ব্লাড ভেসেল আছে, তাহলে ওরা এইখান থেকেই ব্লাডে প্রবেশ করবে, এই প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কার্বোহাইড্রেটের পলিস্যাকারাইড গুলো ভেঙে মনোস্যাকারাইড তৈরি হলো, কি কি না গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এবারে কিভাবে অ্যাবজর্ব হবে অর্থাৎ কিভাবে ব্লাডে প্রবেশ করবে সেটা আমাদের পড়ার বিষয়, সেটাই হচ্ছে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন।